शिल्पांचल की हर छोटी बड़ी खबर कभी भी कहीं भी देखने के लिए हमारे पब्लिक टाइम्स न्यूज चैनल को यूट्यूब पर करें सब्सक्राइब। নমস্কার, আমি কৌশিক। পাবলিক টাইমসের নিউজ সেগমেন্ট এসআর টাইমসে আপনাদের স্বাগত। খবর শুরুর আগেই নজর রাখবো আজকের হেডলাইনসে। হেডলাইন্স নিবেদন করছেন দামোদর ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড, চয়েস অফ মিলিয়ন্স, রিস্তা জোকাভিনা টোটে। কল্যাণেশ্বরীর একটি হোটেল থেকে বিহারের 6 অপহরণকারীকে কুলটি থানার চৌরঙ্গি ফাঁড়ির সহযোগিতায় গ্রেপ্তার করল মাইথন থানার পুলিশ। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে 2টি গাড়ি, 7টি মোবাইল ফোন। ফের চিকিৎসায় গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগ। কাঠগড়ায় দুর্গাপুর মহকুমা হাসপাতাল কর্তৃপক্ষ পেটে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া বধূর কোনো চিকিৎসা হয়নি বলে দাবি পরিবারের। ঘটনার প্রতিবাদে হাসপাতালের বাইরে বিক্ষোভ মৃতার আত্মীয় পরিজনেদের। করোনায় মৃত্যু হলো আসানসোলের 51 নম্বর ওয়ার্ডের 65 ঊর্ধ্ব এক বৃদ্ধের। ঘটনার পরই আতঙ্ক ছড়ায় স্থানীয়দের মধ্যে। আতঙ্কে রাস্তায় গাছ ফেলে বন্ধ করে দেওয়া হয় এলাকার রাস্তাটি। সকলের জন্য ডিজিটাল রেশন কার্ড। লকডাউন পরিস্থিতিতে প্রতিটি এলাকায় জিআরএফ গম বিতরণ সহ একগুচ্ছ দাবিতে জামুরিয়ার পুরো কার্যালয় ও খাদ্য পরিদর্শকের কাছে স্মারকলিপি জমা দিল সিপিএম এর অজয় ওয়েস্ট এরিয়া কমিটি। লাউদহার গোগলা এলাকায় আয়োজিত বস্ত্র বিতরণ কর্মসূচিতে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন প্রায় 130 জন। তাদের হাতে তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা তুলে দিয়ে দলের স্বাগত জানালেন তৃণমূল কংগ্রেসের পশ্চিম বর্ধমান জেলার সভাপতি জিতেন্দ্র তেওয়ারি। জামুরিয়া 2 নম্বর ব্লকের জামুরিয়া গ্রামীণ মণ্ডল বিজেপি কার্যালয়ের উদ্বোধন সারলেন বিজেপির রাজ্য সহ সভাপতি রাজু বন্দ্যোপাধ্যায়। দলীয় কার্যালয়ের উদ্বোধনের সাথে একগুচ্ছ কর্মসূচিতে যোগ দিয়েছিলেন তিনি। এদিনের আয়োজিত কর্মসূচিতে দলের প্রতি আস্থা হারিয়ে তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিলেন বেশ কয়েকজন। তৃণমূল কংগ্রেসের যুব সংগঠনকে চাঙ্গা করতে রানীগঞ্জের ষষ্ঠীগড়িয়ায় রানীগঞ্জ পাণ্ডবেশ্বর জামুরিয়া বিধানসভা এলাকার যুব তৃণমূল কংগ্রেসের সদস্যদের নিয়ে বৈঠক সারলেন যুব তৃণমূল কংগ্রেসের রাজ্য সহ সভাপতি অভিনেতা শুভম চক্রবর্তী। সভায় যোগ দিয়ে নানা সমস্যার বিষয়ে আলোকপাত করলেন যুব সদস্যরা। সমাধানের পথ পাতলে দিলেন সহম। রানীগঞ্জের পাঞ্জাবি মোড়ে এক কর্মসূচিতে পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের নবনিযুক্ত কোঅর্ডিনেটর হরেরাম সিংকে হিন্দিভাষী সমাজের পক্ষ থেকে সম্বর্ধনা জ্ঞাপন। হরেরাম সিং জেলা তৃণমূল কংগ্রেসের কোঅর্ডিনেটরের দায়িত্ব পাওয়ায় খুশি জাহির করলেন হিন্দিভাষী সমাজের সদস্যরা। করোনা সংক্রমণের প্রকোপ ঠেকাতে রানীগঞ্জ ওয়েলফেয়ার সোসাইটির পক্ষে পথ চলতি মানুষজনের মধ্যে বিতরণ করা হলো মাস্ক। বাস, টোটো, বাইকে সাওয়ার আরোহীদের পাশাপাশি কয়েকশো পথ চলতি মানুষজনের মধ্যে মাস্ক বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন আসানসোল পৌর নিগমের স্বাস্থ্য বিভাগের এমআইসি। প্রখ্যাত প্রয়াত শায়ের ও গীতিকার ডক্টর রাহুল ইন্দোরীর স্মরণে রানীগঞ্জের অঞ্জুমান ইমদাদ মহমির সভাগৃহে আয়োজন ছিল এক স্মরণ সভার। প্রখ্যাত প্রয়াত শায়েরকে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করে তাঁর মৃত্যুতে শোক জ্ঞাপন স্মরণ সভায় উপস্থিত বিশিষ্ট জনেদের। আদালতে এসে এবার মামলাকারীদের হয়রানির দিন শেষ। দুর্গাপুর মহকুমা আদালতে বসল স্বয়ংক্রিয় হেল্প ডেস্ক কিয়স্ক। উদ্বোধন করলেন অতিরিক্ত জেলা জজ। স্বয়ংক্রিয় মেশিনের সাহায্যে মামলাকারীরা জানতে পারবেন মামলা সংক্রান্ত যাবতীয় তথ্য।
কল্যাণেশ্বরের একটি নামজাদা হোটেল থেকে মাইথন থানার পুলিশ গ্রেপ্তার করল 6 অপহরণকারীকে। বিহারের কাইমুর থেকে সঞ্জয় সিংহ নামের ওই ব্যবসায়ীকে অপহরণ করে নিয়ে এসে ওই হোটেলে লুকিয়ে রেখেছিল ওই 6 জন। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে 2টি গাড়ি ও 7টি মোবাইল ফোন। 6 জন অপহরণকারীকে কল্যাণেশ্বরীর সূর্য নিবাস হোটেল থেকে কুলটি থানার চৌরঙ্গি ফাঁড়ির সহযোগিতায় গ্রেপ্তার করল মাইথন থানার পুলিশ। ধৃতদের নাম যথাক্রমে বিহারের শশী কুমার সিং, দীনেশ কুমার সিং, বিকাশ কুমার সিং, সুধীর প্রসাদ, অনিল কুমার, আশুতোষ কুমার নামক 6 জন। অপহরণকারীদের কাছ থেকে একটি সুইফট ডিজায়ার, স্কুইড, 2টি গাড়ি সহ মোট 7টি ফোন বাজেয়াপ্ত করা হয়েছে। ঘটনা প্রসঙ্গে জানা গিয়েছে, রবিবার বিকেলে বিহারের কাইমুর জেলার বাসিন্দা সঞ্জয় কুমার সিংহ নামক এক ব্যক্তিকে অপহরণ করে নিয়ে আসে ওই 6 জন। এরপর পশ্চিম বর্ধমান জেলার কুলটি থানার চৌরঙ্গি ফাঁড়ির অন্তর্গত কল্যাণেশ্বরী অঞ্চলের সূর্য নিবাস হোটেলের একটি রুমে বন্দী করে রাখা হয় তাকে। সোমবার ভোরবেলায় সঞ্জয় কুমার সিংহ অপহরণকারীদের চোখে ফাঁকি দিয়ে হোটেল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। সে গিয়ে পৌঁছয় মাইথন ড্যামে। মাইথন ড্যামের সিআইএসএফ এর জওয়ানকে তার সমস্ত কথা খুলে জানান তিনি। এরপর সঙ্গে সঙ্গে সিআইএসএফ ওই জওয়ান দ্বারা মাইথন থানার পুলিশকে ঘটনা প্রসঙ্গে সূচনা দেওয়া হয়। তারপরে মাইথন থানার পুলিশ সঞ্জয় কুমার সিংহকে সঙ্গে নিয়ে চৌরঙ্গি ফাঁড়ির সহযোগিতায় সূর্য নিবাস নামক ওই হোটেলে হানা দিয়ে 6 অপহরণকারীকে গ্রেপ্তার করে। সঞ্জয় কুমার সিংহ বলেন, তারা কয়েকজন মিলে 3 লক্ষ টাকা দিয়ে পার্টনারশিপে ব্যবসা শুরু করেছিলেন, কিন্তু তার সহযোগীরা তার সাথে জালিয়াতি করে বলে তার অভিযোগ। বারবার টাকা চাইলে তাকে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয়। তিনি আরো কি বলেছেন শুনবো। सुधीर सिंह पार्टनरशिप में हमको 3 लाख रुपया हमसे लिए, बोले कि पार्टनरशिप में काम कीजिए। वहाँ लिया गए बाघीमा ये पप्पू सिंह कहाँ का? भाटी का, माटी कहाँ? वहीं सासाराम जिला में पाए। अच्छा, फिर? और सुधीर सिंह सासाराम का। अच्छा, और एक कंपनी का माल बेच दिया, ठीक ना। माल बेच के उसके बाद हमको क्या बोला जाता है, मोबाइल सर घेर के मार रहा था, बोल रहा था कि अपने घर ऐसे ऐसे बात करो, और रिकॉर्डिंग किया है। और एक औरत को वहाँ पालपुर में गाड़ी दिया है, बोला है कि तुम बोलो इसको कि काला गाड़ी दिया है, ऐसे ऐसे किया है, फंसाओ इसको, और घर से इसको पैसा हम मंगा। नहीं, अभी क्या आपको यहाँ अपहरण करके लाया गया है? हाँ। कैसे आप लोगों का अपहरण कैसे किया गया? हमको मार पीट के ये लोग जबरदस्ती बात नहीं कराने दे रहा था घर पर। कहाँ से उठाया आप लोग? हमको बाघीमा से उठाया। इनको? इसको ये तो हमारा रिश्तेदार है, आज आए हैं, पैसा मांग किया है, तो ये लोग आए। मांग किया है 5 लाख का। वो आप फिरौती देने आए थे? मतलब आप फिरौती देने के लिए अब आए थे परिवार का? आए हैं ले जाने का। তবে এখন প্রশ্ন একটাই, যদি হোটেল ম্যানেজার আগে থাকতেই ঘটনার কথা জানতো, তাহলে হোটেলে অপহরণকারীরা এক ব্যক্তিকে বন্দী করে রেখেছে, সে কথা তারা পুলিশকে কেন জানালো না? তাহলে কি ঘটনায় জড়িত হোটেলও? কল্যাণেশ্বরী অঞ্চলে এমনিতেই দেহ ব্যবসা নিয়ে একটা বদনাম রয়েছে, তার উপরে কিছু টাকার লোভে অপহরণকারীদের স্থান দেওয়া হচ্ছে ওই হোটেলগুলিতে। এই ঘটনার তদন্ত শুরু করেছে মাইথন থানার পুলিশ। সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস, আসানসোল। দুর্গাপুর মহকুমা হাসপাতালে ফের চিকিৎসায় গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগ। হাসপাতালে পেটে ব্যথা নিয়ে ভর্তি হয়েছিলেন গোপালপুরের বাসিন্দা বধূ। রোগী ভর্তির পর একবারের জন্য বধূর চিকিৎসা করেনি হাসপাতাল কর্তৃপক্ষ বলে অভিযোগ। এই কারণেই মৃত্যু হয়েছে বধূর। এই দাবি তুলে সরব হলেন মৃতের আত্মীয় পরিজনেরা। হাসপাতালে বিক্ষোভ দেখালেন তারা। গতকাল পেটে যন্ত্রণা নিয়ে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয় গোপালপুরের অনুরূপা বাউরি নামের এক গৃহবধূকে। তার 27 দিনের এক বাচ্চাও রয়েছে বলে জানা গিয়েছে। গতকাল সকাল 10টা নাগাদ দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয় ওই গৃহবধূকে। এরপর থেকে একবারের জন্য চিকিৎসকেরা তাকে দেখতে আসেননি বলে অভিযোগ আত্মীয়দের। আর সেই কারণেই নাকি মৃত্যু হয়েছে ওই গৃহবধূর, এমনটাই অভিযোগ। হয়েছিল বলতে কালকে 10টার সময় ভর্তি করা হয়েছিল। এর আগেও ভর্তি করার চেষ্টা করা হয়েছিল, কিন্তু ভর্তি নেয়নি। বারবার রিটার্ন করা হয়েছে পেশেন্টকে। কবে ভর্তি করার চেষ্টা হয়েছিল? প্রায় 14 তারিখে ভর্তি করার চেষ্টা করা হয়েছিল, কিন্তু ভর্তি নেয়নি। তারপর কালকে কোনো ক্রমে জোরজবস্তি করে যাই করে হোক একটা ভর্তি করা হয়। তো তারপরে কালকে 10টা থেকে ভর্তি হওয়ার পর কোনো ডাক্তারের কোনো ট্রিটমেন্ট হয়নি, কিছু হয়নি। বিনা চিকিৎসায় ম্যাডাম মারা গেছে। তো তোমরা কি বডি তখন নিচ্ছিলে? আমরা সুপারকে কমপ্লেন করেছি। আমরা এটা বলেছি যে এর যেন ঠিকভাবে চিকিৎসা নেওয়া হয়, এর পরবর্তীকালে কোনো পেশেন্ট যাতে এরকম না হয়, এবং পরবর্তীকালে যদি এই পেশেন্টের এরকম কোনো অবস্থা হয় তাহলে আমরা এর থেকে আরও ভালো স্টেপ নিতে বাধ্য হবো। তোমরা কি বডি নিতে অস্বীকার করেছিলে? আমরা নিতে অস্বীকার করেছিলাম প্রথমে, কিন্তু সুপারকে আমরা কমপ্লেন করার পর তারপর আমরা বডি নিই। যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন দুর্গাপুর মহকুমা হাসপাতাল সুপার ডাক্তার ইন্দ্রজিৎ মাঝি। তিনি বলেন,
আর মৃত্যু যে কোনো মৃত্যু হলেই তো যেহেতু হসপিটালে মারা যাচ্ছে পেশেন্ট, একটু তো ডক্টরদের আঙুল তো তুলবেই যে কোনো কারণে। কিন্তু ট্রিটমেন্ট কিন্তু মানে অ্যাজ পার বিএসটি যে রেকর্ড দেখলাম, কিন্তু ট্রিটমেন্ট সব কিছুই হয়েছে। ওরা কি কমপ্লেন দিয়েছে? হ্যাঁ, এটা কমপ্লেন ব্যাপার দিয়েছে। এনকোয়ারি করুন পুরো ব্যাপারটা। একটা এনকোয়ারি কমিটি তৈরি করে ওনাদেরকে ডাকা হবে, এবং যারা যারা টিচিং ডাক্তার ছিলেন তাদেরকে শোনার কথা হবে। এরা অভিযোগ করছে যে এক সময় ডাক্তাররা কিন্তু যায়নি যতক্ষণ পর্যন্ত রোগী ভর্তি ছিল। সেটা না, কারণ যার আন্ডারে পেশেন্ট ভর্তি ছিল উনিই তো এমার্জেন্সিতে ডিউটিতে ছিলেন। সঙ্গে হচ্ছে সন্ধ্যার দিকে আবার শিশু আলাদা করে যে ওয়ার্ডটা খোলা হয়েছিল, বিশেষত মেডিসিনের ডাক্তারবাবু এবং শিশু ডাক্তারবাবুরা দেখছেন, শিশু ডাক্তারবাবু দেখেছেন, যে অ্যাডভাইসগুলো দিয়েছিলেন সেই অ্যাডভাইসগুলোই চলবে। চিকিৎসার গাফিলতিতে রোগীর মৃত্যুর অভিযোগ তুলে এদিন রোগীর আত্মীয়রা হাসপাতাল সুপার এবং ডাক্তারদের ঘিরে ধরে বেশ কিছুক্ষণ বিক্ষোভ দেখাতে শুরু করেন। সুপারকে একটি লিখিত অভিযোগও দেওয়া হয়, যদিও পরে তদন্তের আশ্বাস দিলে রোগীর পরিবার বিক্ষোভ তুলে নেন। সাধনরুজের রিপোর্ট, পাবলিক টাইমস, দুর্গাপুর। আসানসোলের 51 নম্বর ওয়ার্ডে এক বৃদ্ধের করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনায় আতঙ্ক ছড়ায় স্থানীয়দের মধ্যে। সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কায় প্রতিবেশীরা রাস্তায় গাছের ডালপালা ফেলে রাস্তা অবরোধ করে দেন। মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায় জেলা স্বাস্থ্য দপ্তর। আসানসোলের 51 নম্বর ওয়ার্ডের ধূপডাঙ্গা এলাকায় 65 বছর বয়সী এক বৃদ্ধের করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু ঘিরে আতঙ্ক ছড়ায় এলাকার মানুষদের মধ্যে। জানা গিয়েছে, গত মঙ্গলবার ওই বৃদ্ধের বড় ছেলের করোনার রিপোর্ট পজিটিভ আসে। এরপরে তাকে চিকিৎসার জন্য পাঠানো হয় কোভিড-19 হাসপাতালে। আর এই ঘটনার দুদিন পরই অসুস্থ হয়ে পড়েন ওই বৃদ্ধ। জ্বর সাথেই শ্বাসকষ্ট শুরু হয় তার। গতকাল অর্থাৎ রবিবার রাতেই মৃত্যু হয় ওই প্রৌঢ়ের। এদিন সকালে জেলা স্বাস্থ্য দপ্তর থেকে ওই বৃদ্ধের দেহ উদ্ধার করে নিয়ে যাওয়া হয়। মৃতদেহ নিয়ে যাওয়ার আগে বাড়ির বাইরে মৃতদেহ রাখা নিয়ে আতঙ্ক তৈরি হয় প্রতিবেশীদের মধ্যে। সংক্রমণ ছড়িয়ে পড়ার আতঙ্কে ওই রাস্তায় গাছের ডালপালা ফেলে বন্ধ করে দেন প্রতিবেশীরা। স্থানীয় কাউন্সিলর দেবাশিস ব্যানার্জি জানিয়েছেন, মৃতের পরিবারের সকলেরই করোনা পরীক্ষা করা হবে। তা নয়, ব্যাপারটা হচ্ছে বলে দিয়ে 4 দিন আগে ওর ছেলে করোনা আক্রান্ত হয়েছিল, ঘরে শুয়েছিল। আমি পুলিশকে বলে করে ওকে করোনা হাসপাতালে পাঠানো হয়েছে, ওর পজিটিভ। তারপর ওদেরও বললাম যে আপনারা ওর টেস্ট করে নিন। এবার ওরা বললো আমাদের কিছু হয়নি, আমাদের দরকার নেই। গাছবাড়ি করে থাকতে গেল। আমি বারবার ওদের সামনে গিয়ে বলে এসেছি। ইন দি মেটাইম পরশু থেকে ওর বাবার হাঁপানিটা শুরু হয়, মানে করোনার যে অ্যাক্টিভিটিসগুলো সেইগুলোর দেহের মধ্যে পাওয়া যাচ্ছে। সেহেতু আমরা করেনি, এখন ডাক্তার পরীক্ষাও করেনি, কিন্তু কালকে রাত্রিবেলা সে হাঁপানির মারা যায়। যে আজকে সকালে সবাই মিলে আতঙ্ক হয়ে গেছে। তা ওইটা অবরোধ কিছু নয়, বডিটা ওখানে নামিয়ে রেখেছিল বলে ওই জায়গাটা ব্যারিকেড করে রেখেছে। ওইটা স্যানিটাইজ করবার জন্য লোক দিয়ে দেওয়া হয়েছে। আপাতত সব ঠিক আছে। ইন দি মিন টাইম আবার ঘরের লোকদের মধ্যেও সেই একই ছবি ফুটে উঠেছে যে করোনার সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস, আসানসোল। রাজ্যের লকডাউন পরিস্থিতিতে সকলের জন্য ডিজিটাল রেশন কার্ড, প্রতিটি এলাকায় জিআরের গম বিতরণ সহ একগুচ্ছ দাবিতে মিছিল করে গিয়ে জামুরিয়ার বড় অফিসের পাশাপাশি এদিন জামুরিয়া সার্কেল খাদ্য পরিদর্শকের কাছেও স্মারকলিপি জমা করল সিপিএম এর অজয় ওয়েস্ট এরিয়া কমিটি। সকলের জন্য ডিজিটাল রেশন কার্ড, প্রতিটি এলাকায় জিআরের গম বিতরণ, যে সমস্ত গরিব পরিবারগুলির অন্তর্দয় যোজনার কার্ড ছিল তাদের উক্ত কার্ড দেওয়া, রেশনে খাদ্য সামগ্রী দেওয়া সহ কয়েক দফা দাবি জানিয়ে এদিন জামুরিয়ার সার্কেল খাদ্য পরিদর্শকের পাশাপাশি বিডিও অফিসেও স্মারকলিপি জমা দিল সিপিএম এর অজয় ওয়েস্ট এরিয়া কমিটি। এদিন জামুরিয়া বাজারে সিধু কানু মূর্তির সামনে থেকে একটি মিছিল বাজার পরিক্রমা করে বড় অফিসের সামনে এসে জমায়েত হয়। উপস্থিত ছিলেন কমিটির সম্পাদক মনোজ দত্ত, কাউন্সিলর তাপস কবি, কৃষক নেতা সুজিত দত্ত, আব্দুল কায়ুম সহ আরো অন্যান্যরা। বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন মনোজ দত্ত। আর কুপনেও মাল তুলেছে এই রকম লোকদের আমরা চিহ্নিত করেছি। আমি আপনার কাছে দাবি করছি যে আজকে এই তালিকা আপনাকে প্রকাশ করতে হবে কুপনে কাদিকে দিলেন। আমরা জানি কুপন কোন পলিটিক্যাল পার্টি শাসক শ্রেণীর দলের প্রতিনিধিদের আপনি দিয়েছেন, সমর্থন তারা ভরসা করে না, সেই জন্য তারা তেলে মাথায় তেল দিয়েছে। যারা বড় লোক তাদেরকেই আবার কুপন দিয়েছে। আমি ভাবছি কাকে দিয়েছেন আপনারা জানেন যে আমাদের যে সমস্যা, সেই সমস্যা
আমাদের বামপন্থীরা যখন 2004 সালে সংসদে খাদ্য সুরক্ষা আইনের দাবি করেছিল, তারকনাথ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস, জামুরিয়া। সোমবার লাউদহার গোগলা এলাকায় অবস্থিত এক বস্ত্র বিতরণ কর্মসূচিতে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া 130 জন বিজেপি কর্মী দলের প্রতি আস্থা হারিয়ে বিজেপি ছেড়ে ফের যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে। তাদের হাতে তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা তুলে দিলেন তৃণমূল কংগ্রেসের পশ্চিম বর্ধমান জেলার সভাপতি জিতেন্দ্র তেওয়ারি। গোগলা অঞ্চল বিজেপি শিবিরে ফাটল এলাকায় আয়োজিত এক বস্ত্র বিতরণ কর্মসূচিতে 130 জন বিজেপি কর্মী দলের প্রতি আস্থা হারিয়ে তৃণমূল কংগ্রেসের দুর্গাপুর ফরিদপুর ব্লক সভাপতি সুজিত মুখার্জির হাত ধরে যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে। তাদের হাতে তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা তুলে দিলেন তৃণমূল কংগ্রেসের পশ্চিম বর্ধমান জেলার সভাপতি, পাণ্ডবেশ্বরের বিধায়ক, আসানসোল পৌর নিগমের মেয়র জিতেন্দ্র তেওয়ারি। একসময় দলের প্রতি আস্থা হারিয়ে যারা বিজেপিতে যোগ দিয়েছিলেন, এদিন তারাই তৃণমূল কংগ্রেসে ফিরে আসায় উজ্জীবিত হবে সংগঠন, আশাবাদী জিতেন্দ্র তেওয়ারি। স্যার, এগুলো কি আগে টিএমসিতে ছিল? তারা আমাদের লাস্ট লোকসভা ভোটে বিজেপির হয়ে কাজ করেছিল, তো সেই জন্য তো আমরা হেরে গেছিলাম। এখন আবার এরা ফিরে এসছে, একসঙ্গে আমরা আছি, আরো অনেক বেশি ভোট লিড করবো। আসন্ন 2021 বিধানসভা নির্বাচনের আগে পুরনো কর্মীরা দলে যোগ দেওয়ায় সংগঠন মজবুত হবে, আশাবাদী তৃণমূল নেতৃত্ব। দলকে মজবুত বানাতে একসাথে কাজ করার বার্তা দিলেন জিতেন্দ্র তেওয়ারি। অনিল প্রসাদের রিপোর্ট, পাবলিক টাইমস, লাউদহা। জামুরিয়া 2 নম্বর ব্লকের জামুরিয়া গ্রামীণ মণ্ডল বিজেপি কার্যালয়ের উদ্বোধন সারলেন বিজেপি রাজ্য সহ সভাপতি রাজু বন্দ্যোপাধ্যায়। দলীয় কার্যালয়ের উদ্বোধনের সাথেই একগুচ্ছ কর্মসূচিতে যোগ দিয়েছিলেন তিনি। এদিনের আয়োজিত কর্মসূচিতে তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিলেন বেশ কয়েকজন। জামুরিয়া 2 নম্বর ব্লকের জামুরিয়া গ্রামীণ মণ্ডল কার্যালয়ের উদ্বোধন করে গেলেন এদিন বিজেপির রাজ্য সহ সভাপতি রাজু বন্দ্যোপাধ্যায়। ছিলেন বিজেপি জেলা সভাপতি লক্ষণ ঘোড়ই। কার্যালয়ের উদ্বোধনের সাথে এদিন এলাকার 20টি মন্দিরের সদস্যদের এলইডি লাইভ, গরিব দুস্থদের মধ্যে ত্রিপলও বিলি করেন তিনি। অনুষ্ঠান মঞ্চ থেকে এদিন রাজ্যের শাসক দল তৃণমূলের নেতা কর্মীদের এদিন ব্যাপকভাবে নিন্দায় সরব হন রাজুবাবু। পাশাপাশি মাফিয়াদের উদ্দেশ্যে বলেন, বিজেপির আমলে মাফিয়া রাজ কোনো রকম ভাবেই চলবে না। একদিকে আমাদের পার্টি অফিস উদ্বোধন জামুরিয়া 2 নম্বর মণ্ডলে, আর একদিকে ফুটবল খেলাকে কেন্দ্র করে ক্লাবের ভেতর ফুটবল বিতরণ গরিব মানুষের ভেতর, এবং যাদের এই ঝড় জল বৃষ্টির ভেতর যাদের ছাদটা তুলে গেছে তাদের জন্য ত্রিপল বিতরণ। আর একে কেন্দ্র করে আজকে মণ্ডল 2 এর জামুরিয়া মণ্ডল 2 এর উদ্যোগে আজকে এই গরিব মানুষের সেবা এবং সমাজের সেবা করা হবে। একদম অনেক আগেই বাজিয়ে দিয়েছিলাম, আরও শক্তপোক্ত করার জন্যে আসানসোলে নয় করবো আমরা, আসানসোলে তৃণমূল সাফ হয়ে যাবে। আর তার জন্যে সংগঠনকে মজবুত করছি আমরা। দেখছেন বিভিন্ন দল থেকে বিশেষ করে তৃণমূল ভেঙে সবাই বিজেপিতে যোগদান করছে, আর আরও বিজেপি শক্তিশালী হচ্ছে। সাংসদরা কাজ করেছে, সেই কাজের টাকাগুলো দিক না, জিতেন তেওয়ারি তার পকেটে না ভরে, আর মলয় ঘটক আর জিতেন তেওয়ারি ঝগড়া না করে মানুষের উপকার করুন। যা টাকা আসছে সব তো কাটমানি খেয়ে নিচ্ছে। এদিন এই কর্মসূচিতে বেশ কয়েকজন তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেন। যোগদানকারীদের হাতে দলীয় পতাকা ধরিয়ে দলে স্বাগত জানান নেতৃত্ব। অন্যান্যদের মধ্যে হাজির ছিলেন ব্লক 2 এর সভাপতি গৌতম মণ্ডল প্রমুখরা। ব্যুরো রিপোর্ট, পাবলিক টাইমস। খবরে এখন সময় একটা বিরতির। सर्वप्रथम पब्लिक टाइम्स के बारे में छोटा सा वक्तव्य रखेंगे। हम लोगों ने बहुत तरह के उतार चढ़ाव देखे हैं, लेकिन आप लोगों के निरंतर सहयोग, स्नेह, प्रेम, प्यार एवं उत्साह। পাবলিক টাইমস এই যে সংস্থা আমাকে যে এখানে এনেছে তার জন্য আমি ওনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি, এবং ওনাদের সমস্ত যে কর্ম সেটা
বৈভব আকার ধারণ করুক। আমি স্বামী বিবেকানন্দের কাছ থেকে প্রার্থনা করছি। न्यूज के जो मापदंड होते हैं उस पर खरा उतरते हुए इसी तरह आप काम करते रहे, क्योंकि वर्तमान समय में चाहे वो प्रिंट मीडिया हो चाहे इलेक्ट्रॉनिक मीडिया हो, इंडिपेंडेंटली काम करना बहुत कठिन हो गया है। आधुनिक काल के बाद पोस्ट मॉडर्न, जिसमें स्वार्थ और इंडिविजुअलिज्म व्यक्ति प्रमुख हो गया है, समाज, परिवार, राज्य और राष्ट्र कहीं पीछे जा रहा है। ऐसे समय में पब्लिक टाइम्स के द्वारा समाज सेवी का सम्मान करना निश्चित रूप से अभिनंदनीय है। রানীগঞ্জের যে সংস্কৃতি, রানীগঞ্জের যে কালচার, ঐতিহ্য, সেটাকে একদিকে ধরে রাখা, আরেকটা হচ্ছে যে পাবলিক টাইমস কিভাবে এগিয়ে যাচ্ছে সেটাকে পাবলিকলি হাইলাইট করা, এই দুটোকে একসাথে কম্বাইন করে আজকের এই অনুষ্ঠান। পাবলিক টাইমস আপনাদের সহযোগিতা, আপনাদের আশীর্বাদ নিয়ে, সকলের সম্মিলিত প্রয়াস এবং প্রচেষ্টা দিয়ে হচ্ছে পাবলিক টাইমস এগিয়ে চলুন। পাবলিক টাইমস উত্তরোত্তর, পাবলিক টাইমসের শ্রীবৃদ্ধি উত্তরোত্তর হচ্ছে যে বহির্মুখ আকার ধারণ করুন। এই সংবাদপত্র, প্রিন্ট মিডিয়া বা ইলেকট্রনিক্স মিডিয়া, মানুষ খুব ছাপা কথাকে বিশ্বাস করে, মানুষ খুব চোখের সামনে যেটা দেখে সেটাকে বিশ্বাস করে। তো যারা এই কাজটা করে তাদের কিন্তু অনেক প্রতিকূল অবস্থার মধ্যে এই কাজটা করতে হয়। পাবলিক টাইমসের প্রায় 3.5 থেকে 4 লক্ষ দর্শক আছে, অডিয়েন্স আছে এখানকার এই সারাউন্ডিং এরিয়ায়। আমি পাবলিক টাইমসের নিউজ সমস্তভাবে দেখেছি এবং দেখে একটা জায়গায় উপনীত হয়েছি, সিদ্ধান্তে এসেছি যে না, পাবলিক টাইমসে তারা চেষ্টা করে সঠিক খবরটাকে প্রকাশ করে দেওয়া। জয়সওয়ালকে পাবলিক টাইমসে যিনি কর্ণধার, তাকে কৃতজ্ঞতা জানাই। তারা রানীগঞ্জের মানুষের কাছে, রানীগঞ্জের হৃদয়ে তারা নিজেদের জায়গা করে নিয়েছে। সমাজের প্রতিটি স্তরের মানুষকে সম্মানিত করা এবং তাদের সঙ্গে নিত্য যোগাযোগ না থাকলে এত সুন্দর মানব অনুষ্ঠান করা যায়। Public Times, let me tell you, it is my news channel when I travel every day from Durgapur to Raniganj. Vinodji, I thank you very much. He sends me the news and through the YouTube also, and that is my pastime for 20 minutes. I hear to that channel when I travel from Durgapur to Raniganj. It's a wonderful company. Sriram Multi Developer, residential and commercial project available. Ondal near Airport, Kajora, Asansol. Flat available at Banachiti JK Pal Lane near NSHM College. Contact number 9832114696 and 8016999596.
তার চয়েস দেখো কখন মহিষাসুর। পুজোর আড্ডায় ব্রেক চেঞ্জ করে নাও ঠিক, নো মাথায় হাত, লেটস গো টু পুজোর সকাল বিকেল সেই ডুব দিতে চায় আড্ডাতে, ছাদেই বাঁধন হারা ভরসা দিচ্ছে টাটা, টাটা স্ট্রাকচারা। তৃণমূল কংগ্রেসের যুব সংগঠনকে চাঙ্গা করতে রানীগঞ্জের ষষ্ঠীগড়িয়ায় অবস্থিত পাবলিক লাইব্রেরির সভাকক্ষে যুব তৃণমূল কংগ্রেসের সদস্যদের নিয়ে বৈঠক সারলেন যুব তৃণমূল কংগ্রেসের রাজ্য সহসভাপতি ও অভিনেতা সোহম চক্রবর্তী। রানীগঞ্জ পাণ্ডবেশ্বর জামুরিয়া বিধানসভার এলাকার যুব তৃণমূল কংগ্রেসের সদস্যরা যোগ দিয়েছিলেন এদিনের বৈঠকে। তৃণমূল কংগ্রেসের যুব সংগঠনকে চাঙ্গা করতে খনি অঞ্চল রানীগঞ্জের ষষ্ঠীগড়িয়ায় অবস্থিত পাবলিক লাইব্রেরিতে যুব তৃণমূল কংগ্রেসের সদস্যদের নিয়ে বৈঠক সারলেন যুব তৃণমূল কংগ্রেসের রাজ্য সহ সভাপতি ও অভিনেতা সোহম চক্রবর্তী। উপস্থিত ছিলেন যুব তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক চন্দ্রনাথ সাহানা, পশ্চিম বর্ধমান জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি রূপেশ যাদব প্রমুখ। সংগঠনকে চাঙ্গা করতে দলে যুবদের ভূমিকার কথা ব্যাখ্যা করলেন সোহম তার বক্তব্যে। সংগঠনকে মজবুত বানাতে দলে যুবদের ভূমিকা ব্যাখ্যা করার পাশাপাশি আসন্ন 2021-এর বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে এগিয়ে যাওয়ার কথা জানালেন তিনি। রানীগঞ্জ পাণ্ডবেশ্বর জামুরিয়া বিধানসভা এলাকার যুব তৃণমূল কংগ্রেসের সদস্যরা এদিনের সভায় যোগ দিয়েছিলেন। তৃণমূল কংগ্রেসের যুব সদস্যদের নানা সুবিধা অসুবিধার বিষয়েও এদিনের সভায় আলোচনা করা হয়। আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের আশ্বাসও দিলেন সোহম। সংগঠনকে কিভাবে এগিয়ে নিয়ে যাবেন দলের যুব সদস্যরা এ বিষয়ে এদিন আলোকপাত করেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সহ সভাপতি ও অভিনেতা সোহম চক্রবর্তী। সব মিলিয়ে আসন্ন বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে তৃণমূল কংগ্রেসের যুব সংগঠনকে মজবুত বানাতেই এদিনের বিশেষ সভার আয়োজন বলে মত রাজনৈতিক পর্যবেক্ষকদের। সঞ্জয় ভান্ডারীর রিपोर्ट, पब्लिक टाइम्स, रानीगंज। पश्चिम बर्धमान जिला तृणमूल कांग्रेस के नवनियुक्त कोऑर्डिनेटर हरिराम सिंह को रानीगंज के पंजाबी मोड़ में हिंदी भाषी समाज की तरफ से सम्मानित किया गया। हिंदी भाषी समाज के लोगों ने हरिराम सिंह को नई जिम्मेदारी मिलने पर खुशी प्रकट की। पश्चिम बर्धमान जिला तृणमूल कांग्रेस के नवनियुक्त कोऑर्डिनेटर हरिराम सिंह को रानीगंज पंजाबी मोड़ इलाके में हिंदी भाषी समाज के तरफ से विशेष रूप से सम्मानित किया गया। सोमवार की शाम आयोजित इस सम्मान समारोह के दौरान हिंदी भाषी समाज के लोगों ने नई जिम्मेदारी मिलने पर हरिराम सिंह को फूल माला पहनाकर सम्मानित किया। साथ ही उन्हें जिला कोऑर्डिनेटर बनाए जाने पर खुशी जाहिर की। सम्मान समारोह को संबोधित करते हुए तृणमूल कांग्रेस के जिला कोऑर्डिनेटर हरिराम सिंह ने कहा कि मौजूदा समय में हिंदी भाषियों को लेकर नजरिया थोड़ा बदल गया है और लोगों के मन में यही रहता है कि अगर कोई हिंदी भाषी है तो वो बीजेपी को ही वोट देगा। पिछले 2 चुनावों से ये धारणा बनी है, इसलिए हमें इस स्थिति को बदलना होगा। तृणमूल के जिला कोऑर्डिनेटर हरिराम सिंह ने हिंदी भाषियों से तृणमूल कांग्रेस का समर्थन करने एवं मुख्यमंत्री ममता बनर्जी का हाथ मजबूत करने की अपील की। हम हिंदी भाषियों के प्रति लोगों की नजरिया दूसरी होगी। लोगों के दिमाग में कि ये हिंदी भाषी है, ये जरूर बीजेपी का होगा, बीजेपी को वोट देगा। यह जो नजरिया 2 इलेक्शन से सामने आया है, इसको हम लोगों को तोड़ना पड़ेगा। आज के डेट में हम सबको मिलकर के तृणमूल कांग्रेस के लिए काम करना है।
ममता बनर्जी के हाथ को मजबूत करना है, यह ध्यान रखना पड़ेगा। मेरे परिवार के लोग बड़ी सोच समझ करके हमारी नेत्री ममता बनर्जी ने यह दायित्व मुझे सौंपा है। इस अवसर पर वीरेंद्र सिंह, कन्हैया सिंह, इंदर सिंह समेत अन्य कई विशिष्ट लोग उपस्थित थे। रानीगंज से रामबाबू यादव की रिपोर्ट, पब्लिक टाइम्स। रानीगंज वेलफेयर सोसाइटी की तरफ से सैकड़ों लोगों के बीच मास्क वितरण किया गया। बस, टोटो और बाइक में सवार यात्रियों के साथ राह चलते लोगों को भी मास्क प्रदान किया गया और कोरोना वायरस संक्रमण से बचाव के लिए लोगों को जागरूक भी किया गया। रानीगंज वेलफेयर सोसाइटी की तरफ से सोमवार को शहर के एनएसपी रोड स्थित अमृत कुंज आश्रम के पास मास्क वितरण किया गया। आसनसोल नगर निगम के एमआईसी दिव्येंदु भगत के हाथों मास्क वितरण की शुरुआत की गई और यहां करीब 300 लोगों को मास्क प्रदान किया गया। बस, टोटो में सवार यात्रियों, बाइक सवार और राह चलते लोगों को मास्क दिया गया। इस दौरान कोरोना वायरस संक्रमण से बचाव के लिए लोगों को जागरूक भी किया गया। लोगों से हमेशा मास्क पहनकर ही घर से बाहर निकलने, सोशल डिस्टेंसिंग का पालन करने और सैनिटाइजर का प्रयोग करने की अपील की गई। एमआईसी दिव्येंदु भगत ने रानीगंज वेलफेयर सोसाइटी की तरफ से कोरोना वायरस संकट के बीच लोगों को मास्क उपलब्ध कराए जाने के इस कदम की प्रशंसा की और कहा कि इस वैश्विक महामारी के खिलाफ चल रही लड़ाई को जीतने के लिए सभी लोगों का सहयोग जरूरी है। इस अवसर पर संस्था की अध्यक्ष रुक्मिणी खैतान, सचिव मिलन मंडल, कार्यकारी अध्यक्ष सुरेंद्र खैतान, अशोक सिंह, डॉक्टर फिरोज, सीबू गनेरीवाल, शिक्षक मोहम्मद फिरोज, अमृत कुंज आश्रम के सचिव मुरली बुचासिया समेत अन्य कई लोग उपस्थित थे। ब्यूरो रिपोर्ट, पब्लिक टाइम्स। मशहूर शायर दिवंगत डॉक्टर राहत इंदौरी की याद में रानीगंज के अंजुमन इमदादे वहमी के सभागार में शोक सभा आयोजित की गई। शोक सभा में पहुंचे तमाम लोगों ने राहत इंदौरी के निधन पर गहरा शोक जताया और उन्हें श्रद्धांजलि अर्पित की। मशहूर शायर और गीतकार डॉक्टर राहत इंदौरी का गत 11 अगस्त को निधन हो गया था। उनकी याद में रानीगंज के अंजुमन इमदादे वहमी के सभागार में शोक सभा आयोजित की गई। संस्था के सदस्यों के साथ ही सभा में पहुंचे समाज के विभिन्न स्तर के बुद्धिजीवियों ने राहत इंदौरी को भावभीनी श्रद्धांजलि अर्पित की। शोक सभा में पहुंचे वक्ताओं ने राहत इंदौरी के निधन पर संवेदना व्यक्त करते हुए कहा कि राहत साहब के गुजर जाने से न सिर्फ उर्दू अदब को नहीं बल्कि साहित्य जगत को बहुत बड़ा नुकसान हुआ है। पूरी दुनिया को अपनी शायरी से मुग्ध कर देने वाले मशहूर शायर राहत इंदौरी के निधन से तमाम लोग मर्माहत हैं। वक्ताओं ने यह भी कहा कि राहत इंदौरी को देश और दुनिया एक साथ बड़े प्यार से सुनती थी। लोगों को राहत साहब की शायरी में अपने मन की बातें महसूस होती थी। इस अवसर पर मोहम्मद अनवर, सावरा हेना, पार्षद आरिस जलीस, एशन जाफरी, इजराइल खान और नदीम सवीनी विशेष रूप से उपस्थित थे। राहत साहब बहुत ही खुले अंदाज है, जिसकी वजह से ये मुझे महसूस होता है कि बहुत ज्यादा लोगों के दिलों में अपनी जगह बना। पहला पहली बार कपिल शर्मा को शो में सुना था, तब से मैं उनके अंदाज में कायल हो गई, मतलब किस अंदाज से बयां कर उनकी शायरी की एक और खासियत है जो मैंने महसूस की कि वो दर्द हकीकतों को बयान करते हैं, दर्द हकीकतों को बयान करते हैं, लेकिन इस अंदाज से बयान करते हैं उसमें मिठास की चाशनी खुल जाती है। गौरतलब है कि गत 11 अगस्त को राहत इंदौरी का इंदौर में निधन हो गया था। हर दिल अजीज शायर राहत इंदौरी साहब को हम सब से छीन लिया। 11 अगस्त को शायरी की दुनिया में एक सूनापन छोड़ गए राहत इंदौरी। राहत इंदौरी के निधन पर सोशल मीडिया में उदासी छा गई। सियासी नेताओं से लेकर बॉलीवुड के दिग्गजों ने भी राहत इंदौरी के प्रति अपनी श्रद्धांजलि अर्पित की तो उनकी शायरी का वीडियो भी पोस्ट किया था। किसने दस्तक दी, किसने दस्तक दी ये दिल पर, कौन है? किसने दस्तक दी ये दिल पर, कौन है? आप तो अंदर है, बाहर कौन है? ब्यूरो रिपोर्ट, पब्लिक टाइम्स।
আদালতে এসে জুতোর সুতলা খোয়ানোর দিনের এবার হয়তো অবসান ঘটতে চলেছে। দুর্গাপুর মহকুমা আদালতে বসলো স্বয়ংক্রিয় হেল্প ডেস্ক কিয়স্ক। এই মেশিনের সাহায্যে মামলাকারীরা জানতে পারবেন মামলা সংক্রান্ত যাবতীয় তথ্য। দুর্গাপুর মহকুমা আদালতে বসল স্বয়ংক্রিয় হেল্প ডেস্ক কিয়স্ক। সোমবার পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুর মহকুমা আদালতে প্রথম এই স্বয়ংক্রিয় কিয়স্কের উদ্বোধন করলেন অতিরিক্ত জেলা জজ রাজা রায়। এটিএম মেশিনের মতো দেখতে এই স্বয়ংক্রিয় যন্ত্রের মাধ্যমে মামলাকারীরা জানতে পারবেন মামলা সংক্রান্ত যাবতীয় তথ্য। এটিএম এ যেমন পিনকোড থাকে তেমনি এই মেশিনে মামলার নম্বর দিলেই এলইডি স্ক্রিনে ভেসে উঠবে মামলা সংক্রান্ত যাবতীয় তথ্য। মামলা কি অবস্থায় রয়েছে, আগামী তারিখ কবে পড়েছে, কোন আদালতে মামলা চলছে, কোন বিচারকের কক্ষে মামলার শুনানি চলছে, এইসব যাবতীয় তথ্য এবার নিমেষেই জেনে যাবেন মামলাকারীরা। মামলাকারীদের পাশাপাশি আদালতের আইনজীবীরাও মামলা সংক্রান্ত যাবতীয় তথ্য জানতে পারবেন এই মেশিনের সাহায্যে। মূলত যারা লিটিগেন্ট পাবলিক তাদেরকে বিভিন্নভাবে সাহায্য করতে পারে। যারা কোর্টে আসে অথচ বুঝতে পারে না যে তাদের মামলা কোথায় আছে, কোন ঘরে চলছে, কখন তার শুনানি হতে পারে, তার মামলার কী অবস্থা, কি রেজাল্ট হচ্ছে, কি অর্ডার বেরোচ্ছে বা পরবর্তী তারিখ কবে পড়ছে, এগুলো সমস্ত এখান থেকে জানা সম্ভব। ইনফ্যাক্ট এটা একটা ওয়েবসাইটেও এই তথ্যগুলো পাওয়া যায়, কিন্তু এই মেশিনটি বসানোর ফলে যে কোনো একটি লোক যখন কোর্টে আসছেন, সবার তো ইন্টারনেট অ্যাক্সেস বা কানেক্টিভিটি সবসময় থাকেন না, তারা নিজেরা এসে নিজের কেসের সমস্ত তথ্য নিজেই জানতে পারবেন, কারুর সহায়তার প্রয়োজন পড়বে না। একটা স্বয়ংক্রিয় মেশিন যা যা কাজ করতে পারে এটা সবকটাই করছে। আর যেহেতু আমাদের বিচার ব্যবস্থায় মূল যারা অর্থাৎ লিটিগেন্ট পাবলিক, যাদের নিয়ে পুরো ব্যবস্থাটা, যাদের জন্য ব্যবস্থাটা চলছে, তো তাদের যাতে সাহায্য হয় সেই জন্যই, যাতে তাদেরকে এর কাছে ওর কাছে বিভিন্ন রকম কোয়েরি করে বেড়াতে না হয় বা কোনো অসুবিধার মুখে পড়তে না হয়, তাদের সুবিধের জন্যই মূলত এটি। কিন্তু এর লাভ সবাই উঠাতে পারেন, একজন লয়ার, একজন ল ক্লার্ক, এমনকি আমরাও প্রয়োজনে যে কোনো তথ্য চট করে জেনে নিতে পারবো। স্বয়ংক্রিয় হেল্প ডেস্ক কিয়স্ক বসায় মামলাকারীদের অনেকটাই সুবিধে হবে বলে আশাবাদী ওয়াকিবহাল মহল। সাধন রোজের রিপোর্ট, পাবলিক টাইমস, দুর্গাপুর। এখনকার মতো খবর এই পর্যন্তই। আপনারা দেখছেন পাবলিক টাইমস, ইওর ভয়েস আওয়ার মিশন। নমস্কার। अगर आपके पास भी है किसी कार्यक्रम, दुर्घटना अथवा समस्याओं से संबंधित ताज़ा तरीन खबर जो आप करना चाहते हैं पब्लिक टाइम्स के साथ साझा, तो हमें व्हाट्सएप पर भेजे वीडियो। हमारा व्हाट्सएप नंबर है 9332040391 9332185842।